সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে আছে এবং নানাবিধ পেশায় তারা নিয়োজিত। এর মধ্যে একটা বড় অংশের বড় সংখ্যক কিন্তু বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা আজকে দুজন চিকিৎসককে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছি, যারা বাংলাদেশকে বিদেশে তাদের কাজের দ্বারা উজ্জ্বল করেছে, পরিচিত করেছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বিদেশে দেশের মুখ উজ্জ্বল করা চিকিৎসক। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ দিক থেকে রয়েছেন ডাক্তার তানজিনা মির্জা, তিনি চিফ প্রোগ্রাম অফিসার প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা। আপনাকে সুস্বাগত জানাই। এবং সুপ্রিয় দর্শক, 2023 সনে কানাডাতে যে 100 জন নারী প্রভাবশালী নারী হিসেবে যাদের তালিকা প্রকাশ করা হয়েছিল, আমাদের বাংলাদেশের এই নাগরিক তানজিনা মির্জা তাদের মধ্যে অন্যতম ছিল। একটি অনন্য অর্জন আমাদের জন্য, এজন্য আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সাথে রয়েছেন ডাক্তার ফারুক আহমেদ, তিনি সার্জারি বিশেষজ্ঞ। তিনি আমেরিকান ফ্যামিলি কেয়ারে সার্জন হিসেবে, আমেরিকান ফ্যামিলি কেয়ারের আর্জেন্ট কেয়ার অংশে একজন সার্জারি বিশেষজ্ঞ হিসেবে নিউ ইয়র্কে কর্মরত। নিউ ইয়র্কের মানুষ এই একটু বাঙালির তুলনায় দীর্ঘ এবং কিছুটা বিরল কেশ এই মানুষটিকে তারা চেনে জানে, তাদের দুঃসময়ে তাকে পাশে পায় এবং তার সেবা দ্বারা নিউ ইয়র্কের কমিউনিটি, সমস্ত কমিউনিটি মানুষেরা উপকৃত হয়েছে। এবং ডক্টর ফারুক সে বাংলাদেশকে নিউ ইয়র্কে অন্তত উজ্জ্বল করেছে। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর তানজিনা মির্জা, আপনি কানাডাতে থাকেন। আমরা জানি কানাডা অত্যন্ত শীতল একটা দেশ, বিশেষ করে আপনি সম্ভবত টরেন্টোতে থাকেন, সেখানে অনেক ঠান্ডা পড়ে। সেই শীতের জায়গা থেকে উত্তপ্ত ঢাকায় কেমন লাগছে? আসলে টেম্পারেচার চেয়ে বেশি আমার ভালো লাগছে দেশে এসে। ফলে আমি ওই যে এত গরম, ওটা কিন্তু কনসেপচুয়ালাইজ করতে পারছি না। দেশে আসার আনন্দটা এত বড়, ওই হিটটাকে আমার ইগনোর মনে হচ্ছে, আমার ওটা মনে হচ্ছে না যে এত ইম্পর্টেন্ট। আমি দেশের সবাইকে পেয়ে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বান্ধবী দেখে আমার এত ভালো লাগছে যে ওই গরমটা কিন্তু খুব টাচ করছেন আমার মনে। আচ্ছা, আমরা জানি আপনার পার্টনার মানে স্বামী, তিনিও দেশে এসেছেন এবং আপনি তাকে জোর করেই অনেকটা নিয়ে এসেছেন। আচ্ছা, তো এই গরমে সে রেগে যায় নাই তো আপনার উপর? ওটা গরম লাগে না, গরম ছাড়াই রাগটা হয়। আচ্ছা, লোকজন অবশ্য বলে যে পুরুষ মানুষ স্ত্রীর রাগ সহ্য করতে পারে, ঢাকার এই গরম তার জন্য তেমন কঠিন না। কি বলেন আপনি? এগ্রি করলাম। ডক্টর ফারুক আহমেদ, নিউ ইয়র্কের এখন আবহাওয়া কেমন? এখনও ঠান্ডা। আমি আসার আগে ভেবেছিলাম যে আমার বাগানে আমি কিছু জিনিস লাগাবো, কিছু প্ল্যান্ট, কিন্তু মানে আই ওয়াজ ইনস্ট্রাক্টেড, আমার ওয়াইফ বললো না এখন লাগাইও না, চারা মরে যাবে। এখনও আমরা শুরু করতে পারিনি। তার মানে এতটা ঠান্ডা? এখন সম্ভবত এই 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। সেরকম 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে আপনি এসছেন 40-এর বেশি যেখানে ফিল করা যায়। আজকে বোধহয় দুপুরে ছিল 44 ডিগ্রি সেলসিয়াস রিয়েল ফিল, যেটা আমরা অনুভব করি। তো এটাকে কেমন উপভোগ করছেন? মানে এটা তো অবশ্যই খুব কষ্টদায়ক, কিন্তু আমরা জানি যে এটা কেন কষ্টদায়ক। কারণ আমি তো এই শহরেই বড় হয়েছি। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে সবুজের অভাব, জনসংখ্যার আধিক্য, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, এই সব মিলিয়েই কিন্তু। গাড়ির জ্যামটাকে কেমন লাগে আপনার? গাড়ির জ্যাম কিন্তু আগের তুলনায় কম। তাই? হ্যাঁ, কারণ আমি তো এই কালশি দিয়ে আসলাম, মিরপুর থেকে হাইওয়েগুলি দিয়ে আসলাম। এগুলি তো নতুন এবং এগুলি আমাদের আরও আগে থেকেই দরকার ছিল, কিন্তু এখন যে হচ্ছে এতে আমি খুব পজিটিভ ফিল করি বাংলাদেশ সম্পর্কে, যে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু পরিবেশ রক্ষা করাটা আমাদের প্রথম এবং আটমোস্ট দায়িত্ব। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর তানজিনা মির্জা, কানাডাতে আপনি যে পদে আছেন, আপনার প্রধানত কাজটা কি?
তো আমি একটা এনজিওতে চাকরি করি, ইন্টারন্যাশনাল এনজিও প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডাতে। এখানে বাংলাদেশেও তার শাখা আছে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা একটা অনেক পুরাতন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, প্রায় 75 বছরেরও পুরানো। এখানে মেইনলি আমরা উইমেন্স রাইটস, গার্লস রাইটস নিয়ে কাজ করি, চিলড্রেন রাইট, কিন্তু সেখানে মেইন কাজটা হলো পৃথিবীর প্রায় 75 কান্ট্রিজে আমরা এই বিভিন্ন রকমের প্রোগ্রাম করি, মেয়েদের লেখাপড়া, শিক্ষা, হেলথ কেয়ার, ইনকাম জেনারেশন, এটার উপরে। তো ফোকাসটা বেশিরভাগ একটু মেয়েদের প্রতি। আচ্ছা, একটি ব্যাপার বলেন তো, আপনি কানাডাতে প্রভাবশালী 100 নারীর একজন, তো আপনার কোন কাজগুলোকে ওরা বেশি গুরুত্ব দিয়েছে? সত্যি কথা বলতে কি আমি খুব সারপ্রাইজড। আমি যখন জানতে পেরেছি, এটা আমারও, আমি ভাবি নাই যে আমি যে ধরনের কাজ করি আমাকে এ ধরনের অ্যাওয়ার্ড দিবে। খুবই শখ ছিলাম। তো আমার কাছে মনে হয় দেওয়ার কারণ একটা, যে আমি যখন জয়েন করি এই অর্গানাইজেশন, আমাদের টিম ছোট্ট ছিল, আমরা ছোট পরিমাণে কাজ করতাম। এখন আমরা প্রায় $600-700 মিলিয়ন যে এইড মানি কিংবা বিভিন্ন দেশে কাজ করি, 45টা দেশে ডাইরেক্ট কাজ করি। কত? 600-700 মিলিয়ন। 600 মানে $600-700 মিলিয়ন, বিশাল অঙ্কের টাকা। জি, এবং প্রায় 100-150টা প্রজেক্ট, প্রায় এর মধ্যে হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট আছে, যেমন সিরিয়ান আর্থকুয়েক, গাজাতে এখন কাজ করছে। এই ধরনের কাজে আমাদের থাকে। তো এই কাজটার যে ব্যাপ্তি বেড়েছে আমার মনে সেটা দিয়েছে। আর আরেকটা জিনিস কি, আচ্ছা, এই প্রোগ্রামগুলো তো আপনি ডিজাইন করেন, তাই না? ঠিক, আমি একা করি না, মানে আপনার টিম? জি, টিম করে, কিন্তু ওই যে দেশে হচ্ছে তাদের সঙ্গে নিয়ে। কারণ যতই আমরা ওখানে বিজ্ঞ কথাবার্তা বলি না কেন, একটা বাংলাদেশের প্রোগ্রাম কিংবা একটা গুয়াতেমালার প্রোগ্রাম, ইথিওপিয়া প্রোগ্রাম, ওরা লোক জানে। তো এটা একটা জয়েন্ট এন্ডেভার, একসঙ্গে মিলে করি। তার মানে ধরুন গাজাতে আপনারা এখন মানবিক সাহায্য দিচ্ছেন, এই কাজটা, এই প্ল্যানটার আপনার প্রতিষ্ঠানের প্রধান আপনি এই ক্ষেত্রে, এবং গাজার লোকজন, যারা স্থানীয় লোকজন, তাদের সাথে আলাপ করে কাজটা তৈরি করেন। কিন্তু চূড়ান্ত অর্থে প্ল্যানটা তো আপনাকে অনুমোদনই করতে হয়। কিছুটা আমাদের যে ডোনার থাকেন, যারা, যেমন গভর্নমেন্ট অফ ক্যানাডা, গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা, ওনারা আমাদের বড় ডোনার। এছাড়া ইউএন এজেন্সি ডোনার। তো সব কিছু মিলিয়ে করতে হয়। হ্যাঁ, অনেকটা আমাকে দায়িত্ব নিতে হয়, কারণ আলটিমেটলি কন্ট্রাক্টটা তো আমরা সাইন করছি। সো সেই দায়িত্বটা আমাদের, যে যেন প্রত্যেকটা জিনিস পৌঁছায়, কাজ ভালো মতো হয়। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কানাডাতে প্রায় 23 বছর এই জায়গাটিতে কাজ করছেন। কোন প্রজেক্ট এবং কোন কাজটা নিয়ে আপনি মনে করেন যে আপনার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ, মিনিংফুল কাজটি? আসলে কি, অনেক ধরনের প্রোগ্রাম, তো আমার কোনো একটা যে বিশেষ কোনো প্রোগ্রাম মনে করতে পারি না ওরকম। কিন্তু নানা ধরনের প্রোগ্রামের মধ্যে আমাদের যে মায়েদের, ইনফ্যাক্ট বাংলাদেশের কথাই বলি, কমিউনিটি ক্লিনিকের যে কাজগুলো হয়, যেখানে মারা। এটা কি আপনাদের কাজ? এটা আমরা অনেক বছর আগে, আমি ইনফ্যাক্ট এই কাজের জন্যই আমি এখানে জয়েন করেছিলাম, এই প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডাতে। আর সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা বলি, যে আমাকে যখন ইন্টারভিউ নিয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি বাংলাদেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ জানো নাকি। মানে ওরা এটাও খেয়াল করে না যেটা বেঙ্গলি। এবং সত্যি কথা বলতে কি, আমি চাকরিটা পেয়েছি বিকজ আমি বাংলা জানি। এবং আমাদের প্রথম বিরাট প্রজেক্টটা বাংলাদেশেই ছিল কমিউনিটি ক্লিনিককে নিয়ে। কমিউনিটি ক্লিনিক, জি জি জি। তো অর্থাৎ কানাডা, প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডার প্রথম বাংলাদেশের প্রজেক্টটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। জি, আর তখন কমিউনিটি ক্লিনিকটা শুরু হয়েছে, কিন্তু পুরোপুরি অপারেশনালাইজ করতে পারছিল না। তো ওই যে আপনি বলেন যে কি মুহূর্ত, একটা মা যখন বাচ্চা প্রসব করে এবং পোস্ট ডেলিভারি তার শান্তি, ওই জিনিসটা না কোনো কিছুতে পাওয়া যায় না। এবং মেয়ের মা আমার হাত ধরে বলছে, আমি যদিও বাচ্চাকে ডেলিভার করিনি, ওখানে অন্যান্য মানুষ ছিলেন, কিন্তু উনি যে হাত ধরে বলছেন, মা তোমাকে ধন্যবাদ, ওটাতেই কিন্তু মন ভরে যায়। আর মানে একটা মানব শিশুকে পৃথিবীতে সুস্থভাবে নিয়ে আসা একটি অনন্য সাধারণ অভিজ্ঞতা। সত্যি অনেক ধন্যবাদ। ডক্টর ফারুক আহমেদ, নিউ ইয়র্কে আপনি কোন কোন প্রতিষ্ঠান, এখন তো আমেরিকান ফ্যামিলি কেয়ারে আছেন, এর আগে কোথায় ছিলেন? আমি আসলে মানে নিউ ইয়র্কে এবং ক্যান্টাকিতে অনেক দিন, প্রায় 20 বছরের মতো কাজ করতেছি সার্জন হিসেবে। তো নিউ ইয়র্ক সিটিতে আসার আগে আমি ছিলাম বাফলোতে। বাফলো নায়াগ্রা ফলসের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। তো প্রায় 8-9 বছর হলো নিউ ইয়র্কে আসছি। নিউ ইয়র্কে এসে ফ্লাশিং হসপিটাল আর কি, যেটা কুইন্সে এবং চায়না অ্যান্ড কোরিয়ান টাউন, ওইটার কাছাকাছি, ওখানে ছিলাম অনেক দিন। তারপরে এখন বয়স বাড়ার সাথে সাথে আমি যখন
মানে স্লো আপনার ডাউন বয়স করার বেড়েছে আপনি মনে করেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। না, আমি মনে করি না, কিন্তু লোকে মনে করিয়ে দেয়। আমার শরীর মনে করে, আচ্ছা, ফিজিওলজি মনে করে। তো যাই হোক, বাড়ার সাথে সাথে আমি যখন ভাবলাম যে আমি একটু স্লো ডাউন করি, তখন ওরা আমাকে ওই ইমার্জেন্সি কল, তারপরে হসপিটাল কভারেজ, ট্রমা কভারেজ, এইগুলি থেকে রেহাই দিয়ে বললো যে তুমি এখন আমাদেরকে অ্যাকিউট কেয়ার সার্জারি এবং কনসালটেশন সার্ভিসটা চালাও, এবং সেটা আবার আমরা জয়েন করি ক্যাথলিক হেলথ সিস্টেমের সাথে। তো এখন ক্যাথলিক হেলথ সিস্টেমের আর্জেন্ট কেয়ার এবং আমেরিকান ফ্যামিলি কেয়ার মিলে, হ্যাঁ, আমি ওটার লিড ফিজিশিয়ান মানে প্রধান চিকিৎসক। এবং তার মূল কারণ হলো যে আমার মানে আমেরিকার আগের অভিজ্ঞতা, যে আমি ইরানে 9 বছর ছিলাম এবং সেখানে আর্জেন্ট কেয়ারে কাজ করেছি, সেটা প্লাস আমার ওয়াইড রেঞ্জিং এক্সপিরিয়েন্স ইন ইরান এবং আমেরিকায়। তো ওরা ভাবলো যে আই এম দ্য ফিটেস্ট পারসন টু ডু দ্যাট। তো আমি এখন এএফসির সাথে আছি, তাও বেশ কিছুদিন হলো। আমেরিকান ফ্যামিলি কেয়ার এবং ক্যাথলিক হেলথ কেয়ার সিস্টেমের আপনি লিড ফিজিশিয়ান। আমি একটি ভিন্ন একটা জিনিস জানতে চাচ্ছি। সেটা কি? আপনার গায়ের রং মানে অনেকটা আমার মতোই। আমরা বলি উজ্জ্বল কি শ্যামলা, কিন্তু ওরা তো বলে ব্ল্যাক, তাই না, অথবা ব্রাউন। তো এই গায়ের রঙের কারণে চিকিৎসা দিতে বা সার্জারি দিতে কখনো আপনি বিরূপ অবস্থায় পড়েছেন কি? ঠিক ওরকম না, কিন্তু কিছু কিছু সময় হয়তো কোনো লোক এসে খোঁজে তাদের নিজস্ব লোক, এবং এটা অ্যাবনরমাল। আপনাকে সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় কিন্তু আপনারাও যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা ফেসবুক এসে ফেসবুক লাইভ যেখানে চলছে সেখানে প্রশ্ন করতে পারেন, অথবা জুম আইডিতে, জুম প্ল্যাটফর্মে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দর্শকদের কাছে আপনাদের যদি কিছু জানার থাকে, আমাদের অতিথিদের কাছে আপনাদের যদি কিছু জানার থাকে, বা কোনো সমস্যার ব্যাপারে যদি পরামর্শ চান, সেটিও কিন্তু করতে পারেন। জি হ্যাঁ, তো আমি যা বলছিলাম, আপনার এটা খুব ভালো প্রশ্ন। তো আমরা যখন একটা সিচুয়েশনে পড়ি, স্পেশালি যখন কেউ অসুস্থ হয়, তখন মানুষ তার নিজস্ব ক্ল্যানের লোক খোঁজে। কিন্তু আচ্ছা, একজন বাঙালি যদি অসুস্থ হয়, সে কিন্তু বাঙালি ডাক্তারকে খোঁজে, কারণ সে সেটা এক্সপ্রেস করতে পারে, সে বলতে পারে, এবং সে আশা করে যে সে ভালো কাজ করবে। তেমনি আমি যেরকম বাঙালিদেরকে দিয়ে ফেভার্ড হই, তেমনি কোনো হোয়াইট লোক এসে হয়তো ভাবে যে মেবি একজন আমেরিকান হইলে আমার মনের ভাবটা আমি তাকে বেশি প্রকাশ করতে পারবো, সেটা। কিন্তু রেসিস্ট হিসেবে গণ্য করার মতো এরকম এক্সাম্পল আমি খুবই খুবই কম পেয়েছি, নিউ ইয়র্কে বিশেষ করে। এমনকি আমি ক্যান্টাকিতে যেখানে ছিলাম, সেখানে 98% হোয়াইট, আমি সেখানেও দেখি নাই। আর আমি বাফালোতে যে এরিয়াটাতে ছিলাম, যে হসপিটালে ছিলাম, সেখানে অলমোস্ট 99.5% হোয়াইট পপুলেশন ছিল। আমি সেখানেও এরকম কোনো রেসিজম দেখিনি। তার মানে আপনি যে জায়গাগুলোতে ছিলেন, অথবা সামগ্রিকভাবেই গায়ের রং নিয়ে যে সুতমার্গ আগে ছিল, সেটা কমে এসছে। হ্যাঁ, সেটা আমি পাইনি আর কি, সম্ভবত এটা আগের ইতিহাস আমেরিকার। আচ্ছা, ডক্টর মির্জা, আপনার অভিজ্ঞতা কি কানাডাতে? এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আমাকে এই যে WHN যে অ্যাওয়ার্ডটা দিয়েছে, তার একটা কারণ যে ওরা পিপল অফ কালারকে দেখতে চায়। সো পিপল অফ কালারকে দেখতে চায় অ্যাট দ্য টপ লেভেলে দেখতে চায়। এবং এটার যে ডাইভার্সিটি ইনক্লুশন যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে আসছে। এবং দের ইজ রেসিজম আমি নিজে ফেস করি নাই, যে ডক্টর ফারুক বলেন ওনার মতো আমি পার্সোনালি কখনো ফেস করি নাই। কিন্তু একটা সিস্টেমিক রেসিজম আছে বলেই কেন উপর লেভেলে আপনি নন হোয়াইট পিপল দেখতে পাচ্ছেন না। এবং এই থ্যাঙ্কস টু দিস এজেন্সি WHN, এই যে অর্গানাইজেশনটা যারা এই অ্যাওয়ার্ডগুলো দিচ্ছে, তারা মহিলাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তার কারণটাই হলো যে উপরের লেভেলে এক তো মহিলা কম, তার মধ্যে পিপল অফ কালার আরও কম। তো দ্যাট মিনস দের ইজ সাম সিস্টেমিক ইস্যুস উইদিন দ্যাট সিস্টেম, যেটাকে এখন ওভারকাম করা যায়নি। নিচের লেভেলে কিন্তু প্রচুর পিপল অফ কালার, তো সামওয়্যার তাদের প্রমোশন হচ্ছে না, দে আর নট গেটিং আপ। সো ইট ইজ অ্যান ইস্যু, এবং এটা কানাডায় সাটল অত বেশি না, কিন্তু ইট ইজ দেয়ার। এবং পৃথিবীর আমি মনে করি, আমি তো প্রায় 50-60টা দেশে ট্রাভেল করেছি। আমি খুব কম জায়গায় পেয়েছি যেখানে রেসিজম নাই। কোথাও খুব ওভার্ট, কোথাও একটু হালকাভাবে চলে।
কিন্তু এটা আমি প্রমাণ, কারণ খুব কম মহিলা এরকম উপরে যায়, তখন এটাকে টু ক্রিয়েট এ মেন্টরশিপ, যে দেখানোর যে এই ধরনের মহিলারাও উপরে লেভেলে যেতে পারে। তো এই জিনিসটা, আপনার প্রশ্নটা আমার ভালো লাগেছে, কারণ এটা খুব একিউট একটা জিনিস। আচ্ছা, আরেকটা ব্যাপার, কানাডাতে যে অন্য বাঙালি বাংলাদেশি যারা রয়েছে তাদের মধ্যে এই গায়ের রং বিষয়ে কোনো ঝামেলা তৈরি হয়েছে বলে আপনি কি জানেন? আমি পার্সোনালি কাউকে জানি না যে সে নিজে রেসিজম ফিল করেছে কিনা, কিন্তু ওই জিনিসটাই যে আপনি যখন কোনো হায়ার লেভেল মিটিংয়ে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, আমি ধরুন কোনো সিনিয়র অফিসিয়ালসদের মিটিং দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড দ্য টেবল আউট অফ 100 পিপল 2-1 লোক আছে। আমি এটা মানতে রাজি না যে পিপল অফ কালার উপরে উঠতে পারে না, অপরচুনিটিটা পাচ্ছে না। সো ইন্ডিভিজুয়ালি আমি পাইনি, পার্সোনালি কিংবা কাউকে শুনি নাই, কিন্তু সিস্টেমিক একটা কিছু আছে যার জন্য উঠতে পারছে না লোক উপরে। অশ্বেতাঙ্গ যারা, তারা উপরে আসতে পারছে না, অত পারছে না যতটুকু পারা উচিত। আচ্ছা, এটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে হয় আমি এখানে একটু কথা বলতে চাই যে এই রেসিজমের ব্যাপারটা আমাদের এই ইনগ্রেইনড সোশ্যাল সাইকোলজির পার্ট এবং আমাদের এভলিউশনারি সোশ্যাল সাইকোলজির পার্ট। এটা থেকে নর্মাল অবস্থায় বের হয়ে আসা যায়, কিন্তু কখনো যদি কেউ ফিল করে যে না, ওরা আমাদের দেশে এসে এত উপরের লেভেলে উঠবে কেন, কিংবা আমাদেরকে সে তারা অ্যাডমিনিস্টার করবে কেন, তখন মানুষের মধ্যে যে ক্লায়েন্ট ফিলিং যেটা আছে সেটা চারা দিয়ে ওঠে। মানে গোত্রীয় অনুভূতি যেটা আসে সেটাতে চারা দিয়ে ওঠে, এবং সেটার জন্য দায়ী শুধুমাত্র আমাদের পাস্ট না, প্রেজেন্টের ব্যাপারও আছে। কারণ ওরা যখন আমাদেরকে দেখে যে একটা লোক ভারত থেকে এসে, বাংলাদেশ থেকে এসে এত ভালো করতেছে, অথচ এখানে আমাদের এক লোক থাকলে তো আমরা আরও ইম্পর্টেন্ট ফিল করতাম। তো এইটা মানুষের নর্মাল সাইকোলজি। এইটাকে বের হয়ে, এই প্রিজুডিস থেকে বের হয়ে আসার জন্য যে ধরনের মানুষের শিক্ষা সংস্কৃতি দরকার, সেটাও তো ইভলভ হচ্ছে। এবং যারা আগে ওখানে ছিল এবং যারা এখনও আছে এবং যারা এখন ইয়াং জেনারেশন কিন্তু আমাদের মতো ফিল করে না, দে ফিল মোর ইনক্লুডেড ইন দ্য সোসাইটি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার, থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বিদেশে দেশের মুখ উজ্জ্বল করা চিকিৎসা, এই শিরোনামে ডাক্তার তানজিনা মির্জা এবং ডাক্তার ফারুক আহমেদ, দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন। এবং আপনারাও কিন্তু আমাদের সাথে টেলিফোনে, ফেসবুকে বা জুমে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, অথবা জানার কোনো কিছু থাকলে শেয়ার করতে পারেন। ডক্টর মির্জা, আপনি একজন নারী। আমরা জানি বাঙালি পুরুষেরা, বাংলাদেশি ছেলেরা বিদেশে যতটা ভালো করেছে, মেয়েরা ততটা ভালো মানে উচ্চ পর্যায়ে যেতে পারেনি। এর পেছনে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনি কোন কারণগুলিকে প্রধান বলে মনে করেন? না, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। অনেক কারণ থাকে এসবের পেছনে, কিন্তু একটা আমি প্রায় দেখি, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান, এটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই রিজনটাতে খুব বেশি, পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু এখানে বেশি। তার কারণটা হলো হাউস হোল্ড সাপোর্টটা পাচ্ছে না। একটা মহিলা যখন বাইরে কাজ করে, পুরুষ মানুষও তার হাজব্যান্ড, পার্টনার আসে বাসায় ফিরে, তখন সমস্ত হাউস হোল্ড চোর্সটা কিন্তু বউয়ের করতে হয়। অর্থাৎ বাইরের অফিস করে এসেও রান্নাবান্না পুরা করতে হয়, এবং বাসায় রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, বাচ্চাদের খাওয়ানো, স্বামীটা অত দায়িত্ব নিতে পারে না। এবং তার কারণ সে যে চাচ্ছে তা না। আমাদের আপব্রিঙ্গিং আমাদের দেশে এমন যে ছেলেরা রান্নাঘরে যায় না, কিংবা ওয়াইফকে সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট মনে করে না। কিন্তু ওখানে তো কোনো ঘরে হেল্প নাই, আত্মীয়স্বজনও কাছে নাই, তখন কিন্তু যে বার্ডেনটা মহিলার উপরে পড়ে না, এটা মানে প্রচণ্ড হয়ে যায়। তখন এই দুইটা লাইফটাকে, এক্সটার্নাল স্ফিয়ার, ইন্টারনাল স্ফিয়ারকে ম্যানেজ করে চলা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো আমার একটা খুব আর্জেন্ট রিকোয়েস্ট হলো যে যারা এখন ইয়াং ইমিগ্রেন্টসরা যাচ্ছে বাংলাদেশ থেকে, প্লিজ আপনারা যারা ছেলে মহিলা সবাইকে এগুলো বেসিক কাজ করা শেখাবেন। বই পড়লে কিংবা ডাক্তারি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া, দ্যাট ইজ
একটা প্রফেশন, কিন্তু এই যে বেসিক স্কিলস যেটাকে আমরা বলি, যেমন একটু বলেন, রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, আমাদের ওখানে কাপড় মেশিনে ধোয়া হয়, আমাদের ওখানে বরফ ক্লিনিং করতে হয় কারণ অনেক দিন বরফ থাকে, ওটা অবশ্য সবাই শিখে যায়। কিন্তু ওই রান্না বান্না আর ঘর পরিষ্কার কাজটা যদি করতো না, কিংবা বাচ্চাকে টেক কেয়ার করা, ছোট বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, এটা করলে না একটা মহিলার কিন্তু অনেক হেল্প হয়। এবং সবচেয়ে বড় কথা, আমি এটা মনে করি ম্যারিটাল লাইফে দুজন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপও ভালো হয়, কারণ ওয়াইফ তো সারাক্ষণ স্ট্রেস থাকছে না। এতে এই যে একটা ব্যালেন্সড এনভায়রনমেন্ট থাকে, আর কাজেও যখন সে যাচ্ছে শি ইজ ফিলিং আপবিট, কাজ করার উৎসাহ পাচ্ছে। তো এই জিনিসটা আমি মনে করি অনেক মহিলাদের, সাউথ এশিয়া, পৃথিবীর সব জায়গায় এটা আছে যে আনপেড কেয়ার, যে মহিলারা কাজ করে, ওটা সব জায়গায়, কিন্তু আমাদের রিজনটা খুব বেশি। কোথায় যেন পুরুষত্বের লাগে যে রান্না করলে কিংবা বাসায় কাজ করলে আমি ছোট মানুষ হয়ে গেলাম, আমি লেসার অফ আ ম্যান, উইচ ইজ নট ট্রু। একটা মহিলার কাছে কিন্তু ওই পুরুষ যারা সংসারে কাজ করছে, দে আর রিয়েল হিরোজ। আচ্ছা, আরেকটা ব্যাপার জিজ্ঞেস করি আপনাকে, যদিও অনেক ব্যক্তিগত ব্যাপার। আপনি কানাডাতে একজন বাঙালি হিসেবে হোক অথবা কানাডিয়ান মানুষ হিসেবে হোক, যতটা উচ্চ পদে চাকরি করা যেতে পারে সেরকম একটি পদে আপনি আছেন। হ্যাঁ, আপনার স্বামী কেমন রান্না করেন? হি ইজ এ ভেরি গুড কুক। আমি এটাই বলতে, সেই জন্য আমি ডিফারেন্সটা ফিল করি। আমার হাজব্যান্ড আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছেন, একদম সেই মেডিকেল কলেজে পড়ার থেকে পরে MS করা, PhD করা, সে সারাক্ষণ ছিলেন এবং আমার বাচ্চাদেরকে অনেক পালন করেছেন। তারপরে সে ভালো ভাজি টাজি করতে পারে, খুব মজা। কারণ এই জায়গায় আপনি সৌভাগ্যবতী এবং এই কারণেই আপনি উপরে, এটা একটা বিরাট ফ্যাক্টর আমি মনে করি। ডক্টর ফারুক আহমেদ, আমরা বোধহয় যৌথভাবে একটা ধন্যবাদ দিতে পারি সেই ভদ্রলোককে। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ডক্টর আহমেদ, আপনি একটা বিষয় বলবেন। বাংলাদেশে আপনি মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন, ডাক্তার হিসেবে কাজ করেছেন। তো বাংলাদেশে ডাক্তার এবং রোগীর মধ্যে একটি পারস্পরিক আস্থাহীনতা রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, এবং প্রায়ই একটি অভিযোগ আসে ডাক্তার রোগীকে মেরে ফেলছে, অতএব ডাক্তারকে মারো, হাসপাতাল ভাঙো। নিউ ইয়র্কে বা আমেরিকাতে, কেন্টাকিতে, যেসব জায়গায়, বাফলোতে আপনি ছিলেন, ওইখানে কি এরকম ঘটনা ঘটে? আর যদি না ঘটে থাকে কেন ঘটে না? একদমই ঘটে না এই ধরনের ঘটনা। আচ্ছা, কেন ঘটে না? ডিফারেন্ট। এক নম্বর হলো গিয়ে আপনার যে এক্সপেকটেশন, রুগীদের এক্সপেকটেশন এবং ডাক্তারের এক্সপেকটেশন, এই দুইটার মধ্যে টোটালি অপোজিট ডাইনামিক্স কাজ করে। আমাদের দেশে ডাক্তাররা হলো প্যাটার্নালিস্টিক বিহেভিয়ার করে। একটু সোজা করে বলেন না, এটা হলো এই কর্তৃত্ববাদ, যে আমি মেডিকেল সায়েন্সটা আমার ব্যাপার, আমি যা বলি তুমি সেটা শোনো। হ্যাঁ, বেশি প্রশ্ন করতে দেয় না। আর ওয়েস্টে এটা অলমোস্ট ইকুয়াল, কারণ ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা মিউচুয়ালি হয় এবং তাদের এক্সপেকটেশন থাকে যে ডাক্তার এটা এক্সপ্লেন করবে এবং সে যদি এগ্রি করে তাহলে সে ট্রিটমেন্টের সেই স্টেজে যাবে। এবং এইটা, এই যে আপনার সম্পর্ক তৈরি করার জন্য যে সময় এবং গুড উইল দরকার, এই সময়ের অভাবেই সম্ভবত ডাক্তাররা এটা দিতে পারে না। আর দ্বিতীয় কথা হলো যে এখানে রেফারাল সিস্টেম, প্রাইমারি কেয়ার সিস্টেমটা নাই, অথচ এটা করা কিন্তু খুবই সম্ভব। কারণ আমাদের এখানে কিন্তু অনেক MBBS ডাক্তার আসছে। MBBS ডাক্তাররা যদি প্রাইমারি কেয়ার হিসেবে প্রথমে কাজ করে এবং তাদের আন্ডারে যদি ধরেন আপনি 2000, 3000 বা 4000 লোক যদি সে ম্যানেজ করে সবসময়, তারা জানবে কার কী দরকার এবং রুগীও খুব ভালো ফিল করবে যে ডাক্তার তবে গাইড করতেছে। তারপরে প্রয়োজন হলে সে কোনো স্পেশালিস্টকে দেখাবে, সে পরীক্ষা নিরীক্ষা করবে, সে ডায়াগনোসিসে আসবে। প্রসিডিওর করতে চাইলে তখন ধরেন একজনের সার্জন দরকার, সে সার্জনের কাছে রেফার করবে, একজনের নিউরোলজিস্ট দরকার, নিউরোলজিস্টের কাছে রেফার করবে, একজনের হয়তো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার, সে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবে। এতে হয় কি, যারা প্রাইমারি কেয়ার তাদেরও খুব আত্মবিশ্বাস থাকে এবং তারা জানে, লং টার্ম জানে এই ফ্যামিলির কী ডাইনামিক্স আছে, রুগীর কী প্রয়োজন আছে। আর যারা স্পেশালিস্ট তারা জানে যে কোনটাতে তাকে ফোকাস করতে হবে এবং ওই ফোকাস করার পরে সে যখন ধরেন আমার ফিল্ডেই বলি যে একটা লোক হয়তো তার পেটের ব্যথা নিয়ে আসলো। আচ্ছা, হ্যাঁ, এখন যে MBBS ডাক্তার, যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আছে, আমরা এখানে কমনলি যেটাকে বলি যে জুনিয়র ডাক্তার, হ্যাঁ, সে জুনিয়র হলেও তার তো এডুকেশনের তো কমতি নাই, সে তো 5 বছর মেডিকেল কলেজে পার করলো। সে হয়তো দেখবে যে এটা কি পেপটিক আলসার, এটা কি গ্যাস্ট্রিক রিফ্লাক্স, এটা কি গল ব্লাডারের প্রবলেম, এটা কি অন্য কোনো সমস্যা আছে কিনা। তারপরে সে পরীক্ষা নিরীক্ষা করে
দেখলো যে না তার তো গল ব্লাডারের সমস্যা আছে, তখন সে তাকে রেফার করবে সার্জনের কাছে। ধরুন একজন গল ব্লাডারে পাথর রয়েছে, পিত্তথলিতে পাথর, আপনার কাছে পাঠালো, আপনি রোগীকে কি বলেন অপারেশনের আগে? না, এখন ধরেন ওই রুগীটা তো আসলো, সে কিন্তু অলরেডি জেনে আসছে যে তার কি সমস্যা আছে। আচ্ছা, তখন আমার কাছে আসলে আমি যেখান থেকে শুরু করতে পারবো সেটা হচ্ছে যে এই যে ধরেন টোটালি অ্যাসিমটোম্যাটিক্স, গল ব্লাডার আছে, কোনো সমস্যা নাই, আবার এমন হতে পারে যেটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস দিয়ে আসছে, ইমিডিয়েটলি সার্জারি করতে হবে, হ্যাঁ, সেটা তো ওই অ্যাকিউট কেয়ার সার্জারিতে চলে যাবে। আর যেটা নাকি কোল্ড কেস, তাকে তখন ইলেকটিভ সার্জারির দিকে যেতে হবে। তখন রুগীর সাথে বলতে হবে যে আমরা এটা করতে চাই, এর অল্টারনেটিভ এইটা আছে, আপনি যখন সুবিধা হয় আপনি আসেন, তখন আমরা সার্জারিটা করে দিব। সার্জারি করার আগে কিছু কিছু প্রি সার্জিক্যাল টেস্টিং হয়, আপনার হার্টটাকে দেখতে হবে, লাংসটাকে দেখতে হবে, তারপরে আপনাকে প্রিপেয়ার করতে হবে, তারপরে একদিনের সার্জারি আপনি বাসায় চলে যাবেন। এটা আর সেক্ষেত্রে কি আপনাকে এটা বলবেন যে রোগীকে যে আপনার অপারেশন করার জন্য এই করা হবে, আপনি কি তাহলে করতে চাচ্ছেন কি না? হ্যাঁ, অবশ্যই, সেটা তো, কারণ তাকে তো ইনফর্মড কনসেন্ট নিতে হবে আপনাকে। আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে এক্স্যাক্টলি আমরা এটা করব। হ্যাঁ, আমরা চেষ্টা করব ল্যাপারোস্কোপিক করতে। ইন কেস যদি আমি দেখি যেখানে সমস্যা হতে পারে কিংবা ইন্ট্রা অপারেটিভ প্রসিডিউরে যদি সমস্যা হয়, তখন আমাদেরকে ওপেন করতে হবে। এবং রুগীও জানলো, সেও বুঝলো, এবং কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলো না। তারপরে কাজ শেষ হওয়ার পরে ডাক্তাররা যখন রুগীর যখন জ্ঞান ফিরে আসবে, তখন আবার যাবে, তাদের বেডে দরকার হলে বসবে, তাদের হাতে হাত রাখবে, তাকে বুঝাইয়া বলবে, যদি এর মধ্যে কোনো ছবি দেওয়া থাকে, পিক আপ করা থাকে, তাদেরকে বুঝাইয়া বলবে, দে উইল বি ভেরি হ্যাপি। এবং তারপরে নেক্সট স্টেজে সে যাবে। তারপরে যখন ডাক্তারের একিউট কাজ শেষ, তখন আবার সে প্রাইমারি কেয়ারের কাছে যাবে, সে এমবিবিএস ডাক্তারের কাছে যাবে, যা বলবে যে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে একটা ভালো সার্জনকে দেখাইছেন। হ্যাঁ, এই যে একটা সম্পর্ক তৈরি হয়, এটা দীর্ঘদিন। আচ্ছা, ধরুন এরকম হলো যে এরকম অপারেশন করতে গিয়ে 1000 বা 1100তম একটি কেসে রোগী মারা গেল, তখন সেই ব্যাপারটা কিভাবে আপনারা হ্যান্ডেল করেন? হ্যাঁ, এখন রুগী কিন্তু মারা যেতে পারে। হ্যাঁ, এটা মারা যেতে পারে টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য, এটা মারা যেতে পারে রোগীর ইনহেরেন্ট কোনো ডিফিকাল্টির জন্য, কিংবা এটা মারা যেতে পারে যে মানুষ মারা যায়। হ্যাঁ, কিন্তু তারপরে যেটা হয়, আমরা এটা রিভিউ করি, যে কোনো কমপ্লিকেশন হলে আমরা একটা কমিটি আছে, ওইটা কমিটিতে আমরা রিভিউ করি। আচ্ছা, ওই কমিটিটা কি আপনাদের প্রভাব মুক্ত নাকি? না, আমরা আমাদের প্রভাবের ব্যাপার না, এটা আমরা দোষ খুঁজতে যাই না। আচ্ছা আচ্ছা, আমরা এটা কারণ খুঁজতে যাই, যে এটা যে করা হয়েছে এটা কেন হলো, কি করলে এটা হতো না, এবং এখান থেকে আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করি যে হ্যাঁ, হয়তো একজন বলবে যে তার ইমিডিয়েটলি একজন আরও একটু সিনিয়র সার্জন কিংবা আরেকজন কলিগকে ডাকা উচিত ছিল সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য, কিংবা এটা ওপেন করা উচিত ছিল, খোঁজাখুঁজি করা উচিত ছিল না এইটা। তারপরে ধরেন এটা হয়ে গেল, তখন তো আমরা রুগীর মানে যারা আসে তাদের সাথে আমরা কথা বলি, তাদেরকে বলি যে এইসব প্রবাবল কারণে হয়েছে, উই আর ভেরি সরি। এই যে এমপ্যাথেটিক বিহেভিয়ার, এতে রুগীরা, ওই ধরনের রুগীরা জেনারেলি ম্যাল প্র্যাকটিস করে না, সু করে না, কিন্তু যারা ফিল করে যে ও ডাক্তার আমাদেরকে পাত্তা দেয় নাই, আমাদেরকে এক্সপ্লেইন করে নাই, আগে তো এইসব কথা বলে নাই, তখন তারা ওই ম্যাল প্র্যাকটিস হতে যায়, তারা এটা আদালতে যায়। আদালতে যায়। এখন আদালতে যাওয়ার পরে যেটা হয়, ওইটা একটা ডিসকভারি ফেজে আসে। হ্যাঁ, কারণ আমাদের সার্জনরা এক ধরনের মানে লয়ার আছে, ওদেরটাও লয়ার আছে, ওই ডিসকভারি ফেজে যায়, যাওয়ার পরে এটা তখন আবার এক্সপার্ট কমিটিতে যায়। তখন আমরা যে রিভিউ করেছিলাম সেই জিনিসটা আবার এখানে আসে, তখন এক্সপার্ট ওপিনিয়ন হয়ে তখন হয়তো রুগী হয়তো বলল যে না, আমি ফিল করলাম যে আমার প্রতি অবিচার করা হয়েছে, কিংবা আমার লিমিটেশন হয়েছে, আমার একটা কমপ্লিকেশন হয়েছে, তখন ওইটা কোর্ট জাজমেন্টে যায়। কিন্তু ডাক্তারকে অ্যারেস্ট করা, যেটা বাংলাদেশে যেটা হয়, এটা গর্হিত অপরাধ। গভর্নমেন্টের জন্য, গভর্নমেন্টের উচিত না কোনো ডাক্তারকে অ্যারেস্ট করা তার একটা কমপ্লিকেশনের জন্য, হোয়াট এভার ইট ইজ, এবং রুগীরও উচিত না কোনো হসপিটালকে অ্যাটাক করা বা কোনো কিছু করা। এইটা একদম টোটালি আনঅ্যাকসেপ্টেবল। এই বিহেভিয়ার চেঞ্জ না করলে ভালো ডাক্তার এখান থেকে বের হবে না, এবং ডাক্তাররা ভালো কাজও করতে পারবে। আচ্ছা, ডাক্তাররা যে ধর্মঘট করে, এটা কি অ্যাকসেপ্টেবল? ওয়েল, ধর্মঘট আমরাও করেছি। আমি যখন ইন্টার্নশিপে ছিলাম রেসিডেন্সিতে, তো আমাদের ধর্মঘট করতে হলো না। এই রোগীর হাসপাতাল ভেঙেছে, ডাক্তারকে মেরেছে, ডাক্তাররা সবাই মিলে ধর্মঘট করলো। আমার মনে হয় এটা মেসেজ দেওয়া উচিত যে গভর্নমেন্ট শুড চেঞ্জ দ্য রুল।
আচ্ছা, তার মানে আইনটা পরিবর্তন করা। আইন অবশ্যই পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমরা আবার আলোচনায় আসবো, তার আগে একটা ফোন নিয়ে নেই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ইসলামকুম। ইসলাম, হ্যাঁ, আপনার নাম, বয়স, কোত্থেকে ফোন করেছেন জানিয়ে। আমার বয়স 47, মিরপুর, ঢাকা থেকে। আমার নাম ওয়াহিদ। হ্যাঁ জি, জনাব ওয়াহিদ, বলুন। আমার ফারুক স্যারের কাছে একটা কোশ্চেন ছিলেন, এটা বলছি। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে তার যে কথাটা বললেন একটু আগে, যে আমাদের ডক্টর এবং পেশেন্টের যে রিলেশনটা, এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। অর্থাৎ ডক্টর ঠিক মতো পেশেন্টকে ডিসক্রাইব করছেন না, তার অবস্থানটা, তার স্ট্যাটাসটা বা তার সঙ্গে শেয়ার করছেন না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা দায়বদ্ধতা ডাক্তারের থেকে যায়। সেটা হচ্ছে যে যদি উনি কোনো মিস ইউজ করেন ওনার অবস্থানের, উনি কার কাছে জবাবদিহিতা করতেন? সেটা কি আমাদের গভর্নমেন্টের কাছে, নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, নাকি কার কাছে? জি, আপনি থাকুন আমাদের সাথে। আমি যদি ওনার এই মিস ইউজের কারণে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হই, আমি কার কাছে যাব? জি, তার মানে ডাক্তারের জবাবদিহিতা কে করবে, এবং আপনি বা রোগী ক্ষতিগ্রস্ত হলে কার কাছে সে সুবিচার চাইবে, তাই তো? জি, এটা তো অবশ্যই। কিন্তু ডাক্তারের জবাবদিহিতার ব্যাপারটা এখানে নাই বলে আমার মনে হয় যে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। জি, আপনি থাকুন আমাদের সাথে, ডক্টর ফারুক। আচ্ছা, এটা খুব একটা মানে ভ্যালিড কোশ্চেন। তো এখানে যেটা প্রথমে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, যে আমাদের প্রত্যেকটা হসপিটালে কোনো অ্যাডমিনিস্ট্রেটর তো থাকে, তাকে বলতে হবে যে আমি ফিল করি যে আমাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি, কিংবা আমার সাথে ভালো ব্যবহার করা হয়নি। এবং আমাদের এটা আবার অ্যাডমিনিস্ট্রেটর আবার ডাক্তারকে বলবে যে এটা কেন হলো, এবং ডাক্তার আবার তখন একটা এথিক্স কমিটি থাকে, হ্যাঁ, 3-4 জনের একটা কমিটি থাকে, ওইখানে ডাক্তারকে এক্সপ্লেন করতে হয় দিস ওয়াজ দ্য থিং, যে ডাক্তার প্রথমত ভুল বোঝাবুঝিটা আমাদের হয়েছে। এবং সেই জন্য ইউজুয়ালি ডাক্তার অ্যাপ্রোচ করে পেশেন্টকে, দেখো যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, লেট মি এক্সপ্লেইন ইট টু ইউ। তখন তারা এক্সপ্লেন করে, তখনই বেশিরভাগ সময় যে সমস্যাটা সমাধান হয়ে যায়। এবং প্রত্যেক হসপিটালের একটা এথিক্স কমিটি থাকে, যে ডাক্তার আনএথিক্যাল কিছু করলো কিনা, হ্যাঁ, রোগীর কথা ঠিক মতো শুনলো কিনা, এইগুলি করার পর একটা রিপোর্ট দেয়। আপনি যে কোনো একটা কমপ্লেইন যদি করেন, করার সাথে সাথে 100% কেসে এটা তদন্ত করতে হয়, এবং তদন্ত করার পরে রোগী যদি খুশি না হয়, তাহলে মেডিকেল সোসাইটিতে এটা চলে যায়। আচ্ছা, এবং সেটা রোগীকে যাইতে হয় না। রোগী যদি বলে যে না আমি এতে রাজি না, তখন হসপিটালই ওটাকে রেফার করে। এবং তখন ওই এথিক্স কমিটি, যেটা নাকি মেডিকেল অ্যাসোসিয়েশন, ধরেন নিউ ইয়র্ক মেডিকেল সোসাইটি, হ্যাঁ, ওদের কমিটি এটা দেখার পরে তদন্ত করে। ইন দ্য মিন টাইম কেউ যদি মনে করে যে না এটা ভেরি ব্রিচ অফ ট্রাস্ট কিংবা সিরিয়াস কিছু, তখন টেম্পোরারিলি তাদের লাইসেন্সকে সাসপেন্ড করে, কিংবা তাদেরকে বলে যে না তুমি আর এখন অপারেশন করতে যেও না, লেট আস রিজলভ দিস প্রবলেমটা সমাধান হোক। তারপরে ওইটা সমাধান হওয়ার জন্য যেটুকু দরকার সেটা করে। কখনো কখনো এমনও করে যে তাকে হয়তো বললো যে তুমি আবার এই সার্জারিটা আরও 10টা সার্জারি অন্য কারোর সাথে নিয়ে করার পরে তার আউটকামটা আমাদেরকে দেখাও। তারা যদি স্যাটিসফাই হয়, তারা আবার তার প্রিভিলেজকে রিইনস্টেট করে। আচ্ছা, যদি এরপরেও রোগীর লোকজন যদি সন্তুষ্ট না হয়, তাহলে তো আদালতে শরণাপন্ন, তখন তারা আদালতে শরণাপন্ন। আচ্ছা, এই সম্পর্কিত কোনো আইন আছে কি? হ্যাঁ, অবশ্যই, একদম প্রত্যেকটা জিনিসের আইন। আচ্ছা, আমরা এই আলোচনাটা আবারও চালিয়ে নেব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, দ্রুতই ফিরে আসবো। ডক্টর ফারুক আহমেদ, যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম, ওয়াহিদ নামে আমাদের 47 বছরের একজন মিরপুর থেকে জানালো যে ডাক্তারদের জবাবদিহিতার জায়গা কোনটা হওয়া উচিত, এবং যদি রোগী ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিপূরণের জন্য কি করা হবে। আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন, এবং এটা কি বলবো, এর চাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন আর নাই। তো প্রথমে তো মানে একটা জিনিস হলো এটাকে সমস্যাটা বোঝাপড়া করার মধ্যে নেওয়া। তার মধ্যে যদি রোগী মনে করে যে না সে মানে তাকে তার অধিকার রক্ষার জন্য তাকে মামলা করবে, সে মামলা করার পরে যেটা হয়, কয়েকটা ফেজের মধ্যে দিয়ে যায়, সেটা ধাপে ধাপে যায়।
একটা ধাপ থেকে এটা ডিসকভারি ধাপ বলে, যে এটা কোথায় ইয়েটা হলো, কোথায় সমস্যা হলো ওরা দেখে, মানে সমস্যাটা খুঁজে বের করা, সমস্যাটা খুঁজে বের করা। তারপরে দুই পক্ষই তাদের এক্সপার্ট ওপিনিয়নদেরকে আনে, আনার পরে সেটা কোর্টে যায়। কোর্টে যাওয়ার পরে তখন ওই কোর্ট ডিসাইড করে যে আসলে সমস্যাটা কোথায় ছিল। তখন রুগীর যে কষ্ট হয়েছে এটার জন্য এক ধরনের জরিমানা করা হয় ডাক্তারকে। আর রুগীর যদি কোনো ডিসএবিলিটি হয়, ধরেন আপনি একটা কাজ করতে পারতেছেন না ওই অপারেশনের জন্য, অথবা হাত পা পঙ্গু হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, সেটার জন্য একটা বেশ বড় ধরনের একটা অ্যামাউন্ট এটা ডাক্তারকে জরিমানা করে। এখন ডাক্তারকে যে জরিমানা করে সেই টাকাটা কোত্থেকে আসে? সেই টাকাটার সোর্স হচ্ছে প্রত্যেক ডাক্তারের ম্যাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স থাকতে হয়। আপনি ম্যাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স ছাড়া কেউ কোনো প্র্যাকটিস করতে পারে না, রোগী দেখতে পারে না। এখন সেই ম্যাল প্র্যাকটিসটা কত? সাধারণত নিউ ইয়র্ক স্টেটে এটা হলো $1 থেকে $3 মিলিয়ন। $1 থেকে $3 মিলিয়ন, $1 থেকে $3 মিলিয়ন, 10 লক্ষ থেকে $30 লক্ষ। এবং হসপিটাল আবার এটাকে আরেকটু বাড়িয়ে ওই $5 মিলিয়ন পর্যন্ত করে। আচ্ছা, তাই যে দোষী তাকে এটা অ্যাওয়ার্ডটা দেওয়া। আচ্ছা, যদি চিকিৎসক দোষী প্রমাণিত না হয় তাহলে ডিসমিস হয়ে যায়। আচ্ছা, কিন্তু সে যে মামলা চালাতে গিয়ে খরচ হলো সেটা কি হয়? রুগীর খরচ তো রুগীর যে লয়ার নিয়েছে, ডাক্তারের যে লয়ার হবে, এটা ম্যাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স কোম্পানি ওই লয়ারকে পে করে। আচ্ছা, তার মানে ইন্স্যুরেন্স এটাকে কভার করে, ইন্স্যুরেন্স এটাকে কভার করে। আচ্ছা, তার মানে 100%। আচ্ছা, আপনি চমৎকার বলেছেন। বাংলাদেশে অবশ্য আমরা স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা বলছি। আমরা চাচ্ছি যে এমন একটি আইন বাংলাদেশে হোক যেখানে যিনি সেবা গ্রহণ করবেন, মানে রোগী, তার কোনো অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে তিনি প্রতিকার পাবেন। আবার চিকিৎসক তার যদি কোনো অধিকার লঙ্ঘিত হয় তারও প্রতিকার রয়েছে। এবং সেবা যারা দেবে প্রতিষ্ঠান, তাদেরও দায়িত্ব এবং অধিকার রয়েছে। অর্থাৎ রোগীর দায়িত্ব এবং অধিকার, চিকিৎসকের দায়িত্ব এবং অধিকার, এবং হাসপাতালের দায়িত্ব এবং অধিকার, সেই অনুযায়ী বিষয়টি সুরাহা হবে। এবং আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন একটা রুগী দেখবেন তখন তাকে একটা প্রিন্টেড কপি দিতে হয়। এটাকে বলা হয় পেশেন্টস বিল অফ রাইটস। আচ্ছা, রোগীর অধিকার। এই সম্পর্কে প্রত্যেকটা পেশেন্টকে জানানো হয় যে তোমার এই অধিকার আছে, তুমি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারো, তুমি ট্রিটমেন্ট রিফিউজ করতে পারো, আচ্ছা, এবং তুমি যে কোনো সময় অন্য কারো কাছে যেতে পারো। আচ্ছা, তার মানে সেখানে সিদ্ধান্তটা রোগীকে নিতে হয়, রোগীকে নিতে হয়। আমাদের এখানে যেটি দাঁড়ায়, ডাক্তার বলে দেয় এটা করতে হবে। সেই জন্য আমি প্রথমে বললাম যে পিতৃতান্ত্রিক সমাজের একটা যে আমি বলছি এটা তোমাকে এটাই করতে হবে, মানে ডাক্তারদের এই যে কর্তৃত্ববাদী জায়গাটা থেকে সরে আসতে হবে। এটা সমাজ থেকেই আসছে, এটা ডাক্তার, যাই হোক, ডাক্তারদের আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর তানজিনা মির্জা, আপনি প্রায় 40 থেকে 50টি দেশে মানবিক সহায়তা, বিশেষ করে নারী এবং শিশুর উন্নয়ন বিষয়ক কার্যক্রমে যুক্ত। আপনাদের একটি প্রজেক্ট রয়েছে পশ্চিম আফ্রিকাতে, সেই সম্পর্কে আমাদের সংক্ষেপে বলুন। তো আমাদের অলমোস্ট 80% প্রজেক্টগুলো সব আফ্রিকাতে। আচ্ছা, আর তার মধ্যে বিরাট সংখ্যা প্রজেক্ট হলো আপনার ম্যালেরিয়া প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। আচ্ছা, আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশ সরকার হচ্ছে, কিন্তু এটা একটা মারাত্মক অসুখ। ওয়েস্ট আফ্রিকাতে, ইস্ট আফ্রিকাতে আছে, সাউথ অ্যান্ড ইস্ট আফ্রিকাতে, এবং এটা খুব ইজিলি প্রিভেন্টেবল। আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি মিরপুর থেকে বলছি, আমি আইরিন। আচ্ছা, জি বলুন। হ্যাঁ, আপনার বয়স কত? জি, আমার বয়স 45। আচ্ছা, হ্যাঁ, আপনার প্রশ্নটি বলুন। জি, প্রশ্নটা হচ্ছে ডাক্তারের সাথে পেশেন্টের যে রিলেশনশিপের ব্যাপারে কথাটা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে এটা কিন্তু খুবই রেয়ার। আচ্ছা, হ্যাঁ, একমাত্র আমার প্রিভিয়াসলি যদি নোন থাকে, ইন দ্যাট কেস আমি কিছুটা ফ্যাসিলিটিস পেতে পারি। আদারওয়াইজ ডাক্তারের সাথে কোনো এক্সট্রা কোনো কথাই বলা যায় না। ইভেন 1 মিনিট 2 মিনিটই মনে হয় অনেক বেশি। আমার মনে হয় এটা রিজন হচ্ছে যেহেতু অনেক পেশেন্ট একই দিনে দেখা হচ্ছে, ডাক্তারের পক্ষেও সম্ভব না এর চেয়ে বেশি সময় দেয়া। এখন কোন রুল কি আছে বা অ্যাপ্লাই করা সম্ভব যে একদিনে এই কয়জন পেশেন্ট দেখতে পারবেন, এর বেশি দেখা যাবে না? জি, অনেক ধন্যবাদ। কারণ ডাক্তারের দেখা যাচ্ছে একটা সার্টেন পিরিয়ডে মেডিসিন নিচ্ছে এবং আবার রিভিউতে যাচ্ছে, কিন্তু সে জানছে না আমি এই মেডিসিনটা কেন খেলাম,
আমার কোনো ইমপ্রুভ হলো কিনা বা কি করতে হবে, নাথিং। উনি ওনার পেপার দেখে ছেড়ে দিল। আচ্ছা জি, ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর তানজিনা মির্জা, এরকম কোনো আইন কি করা যায় যে একজন ডাক্তার দিনে 100 জনের বেশি রোগী দেখবে না? আমি তো মনে করি অবশ্যই করা যায়। একটা সাব ক্রাইটেরিয়া থাকতে হবে, কারণ কমপ্লেক্সিটি আছে, আছে, কিন্তু কিছুটা স্ট্যান্ডার্ডাইজেশন তো আসতে হবে। একটা ডাক্তার যদি এত পেশেন্ট দেখে যে কাউকে 2 মিনিটও টাইম দিতে পারছে না, কিংবা মিনিমাম টাইম কতটুকু হওয়া উচিত, কিছু স্ট্যান্ডার্ডস গ্লোবালি আছে, ওগুলো আমরা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড থেকে নিতে পারি। কিছু স্ট্যান্ডার্ডাইজেশন আসতে হবে, কিন্তু তার চেয়ে বড় ইস্যুটা হলো যদিও স্ট্যান্ডার্ডটাকে কেউ না মানে, কার অ্যাকাউন্ট, who is he accountable to? অ্যাকাউন্টেবিলিটিটা যেটা ডক্টর ফারুক বললেন প্রথমে, এইখানে আমি মনে করি বাংলাদেশে গ্যাপ আছে। অনেক কিছু রুলস আছে বাংলাদেশে, অনেক কিছু আইন আছে, কিন্তু এটাকে যে পালন না করা হয় কিংবা যদি লঙ্ঘন হয়, আপনি কার কাছে যাবেন? Who is accountable for both patient side, doctor সাইডে যে এই গ্যাপগুলো হয়, তা কোথায় যাব আমি? তার মানে সর্বত্রই সুশাসনের অভাব। জি ডক্টর ফারুক কি মনে করেন? এটা আমি আইরিনকে অনেক ধন্যবাদ দিচ্ছি প্রশ্নটা করার জন্য। এটার ব্যাপারে আমেরিকাতে একদম স্পষ্ট রুল, সেটা এমন রুল যেটা সবাইকে মানতেই হবে এবং মানাটা বাধ্যতামূলক। যদি না মানেন তাহলে আপনার যথেষ্ট ক্ষতি হবে। তো আমরা জেনারেলি যখন বিল করি রোগীকে, শেষ করবেন, হ্যাঁ, যখন আমরা বিল করি তখন আমরা লেভেল অফ ইনভলভমেন্ট বলি। কারণ আমার কাছে প্রথম যে রুগীটা আসে অ্যাটলিস্ট আধা ঘন্টা তো লাগে মিনিমাম। সেকেন্ড রুগী আসলে হয়তো 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তখন আমরা লেভেল করি যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এবং ওই লেভেলটা কোনটার কত মিনিট হবে ওখানে স্পষ্ট উল্লেখ থাকে। এবং আমি যখন বিল করব, আমি যদি এমন একটা রুগী হয় যে আমার 3 ঘন্টা সময় লাগছে ওই রুগীর সাথে, কারণ আমার ইমিডিয়েটলি হসপিটাল মানে OR নিয়ে যেতে হয়েছে, অপারেশন করতে হয়েছে, ওইগুলি আবার লেভেল মানে অনেক হায়ার লেভেল, এখন ওইটার পেমেন্ট অনেক হাই। তার মানে 1 ঘন্টা লাগলে 1 ঘন্টার বিল, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টার বিল, আবার 2 ঘন্টা লাগলে 2 ঘন্টার বিল। বাংলাদেশে এটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা ডাক্তারকে বিলটা করতে হবে যে আমি রুগীর সাথে 15 মিনিট সময় কাটাইছি, কিংবা আমার 1 ঘন্টা লাগছে, কিংবা আমার 30 মিনিট লাগছে, এবং ওই লেভেলটা ডাক্তারকে উল্লেখ করলে সে ওই অনুযায়ী তার বিলিংটা। অনেক ধন্যবাদ ডক্টর তানজিনা মির্জা। আমরা একেবারে শেষ পর্যায়ে, আপনি 30 মিনিট 30 সেকেন্ড আমাদের দর্শকদের, নারীদের, শিশুদের ভালো থাকার জন্য কি বলবেন? ঘরের এনভায়রনমেন্টটা, ভালো খাদ্য মানে যে ফ্যাট এরকম না, কিন্তু ব্যালেন্স ডায়েট হওয়া, ফ্রুট ভেজিটেবল, আমাদের দেশে তো এত ভালো খাওয়া থাকা আছে, এটা খুব দরকার। ভ্যাকসিনেশন, প্রিভেন্টিভ কেয়ার, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় সবাই জানেন। আর আরেকটা জিনিস যেটা হলো যে মানে একটা মেন্টাল, এটা আমি আবার ঘুরে আসছি মহিলাদের ব্যাপারে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট পাওয়া, বিশেষ করে মায়েদের সহযোগিতা করা বাড়িতে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ফারুক আহমেদ, আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আপনারা বাংলাদেশের পতাকাবাহী মানুষ, যাদের কারণে বিশ্বে বাঙালির সম্মান মান বাড়ছে। অনেক অনেক ভালো থাকুন আপনারা। সুপ্রিয় দর্শক, আমরা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের বিজয় পতাকাকে সামনে ধরে এগিয়ে যাচ্ছি। একজন নয়, দুজন নয়, শত শত বঙ্গ সন্তান এই কাজটি করছে, এবং তাদের সম্মিলিত প্রয়াসে কিন্তু বাংলাদেশের বাঙালির ভাবমূর্তি পৃথিবীকে উন্নত থেকে উন্নততর হচ্ছে। এবং আমরা প্রত্যাশা করব আপনারও সন্তান, আপনার সন্তানটিও সেই ধারায় যুক্ত হোক। সবাই ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।